আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা খুবই ছোট, কিন্তু এর ভেতরের ভয়টা অনেক গভীর। সাইকোলজিক্যাল হরর কাকে বলে তার একটা দারুণ উদাহরণ। চলুন দখলের স্থপতি নামের এই গল্পটাকে একটু ভেঙে দেখি, কিভাবে মাত্র কয়েকটা লাইন আমাদের চেনা জানা দুনিয়াটাকেই প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। গল্পটা শুরুই হচ্ছে একটা খুব অস্বস্তিকর প্রশ্ন দিয়ে। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, যদি এমন হয় যে নিজের শরীরটা নিজের কথাই চলছে না, নিজের শরীর, অথচ সেটার নিয়ন্ত্রণ নিজের হাতে নেই, কেমন লাগবে ব্যাপারটা? তো গল্পটা শুরু হচ্ছে হরর জনরার একটা ক্লাসিক ট্রোপ দিয়ে, যেটা শুরুতেই একটা ভেতরের লড়াইয়ের ইঙ্গিত দেয়। গল্পের প্রথম লাইনটাই কিন্তু পুরো গল্পের থিমটা সেট করে দেয়। আজ আয়নায় নিজেকে চিনতে পারছি না, মানে ভাবা যায় আয়নায় নিজের মুখটাই অচেনা লাগছে। এটা আসলে নিজের পরিচয় নিয়ে একটা সাংঘাতিক সংকটের শুরু। নিজের অস্তিত্বের উপর থেকেই যেন বিশ্বাসটা নড়ে যাচ্ছে। আসল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ভয়টা কিন্তু বাইরে থেকে আসছে না, কোনো ভূত প্রেত বা দৈত্য দানবের ব্যাপার নয় এটা। ভয়টা আসছে একেবারে ভেতর থেকে। আমাদের গল্পের যে চরিত্র, সে আসলে নিজের সাথেই একটা যুদ্ধে নেমেছে। এই যে নিজেকে হারিয়ে ফেলার অনুভূতি, এটা তো সবে শুরু। এরপর আস্তে আস্তে এই মানসিক সংকটটা একটা শারীরিক বাস্তবতায় রূপ নিতে থাকে। আর এখানেই লড়াইটা আরও সিরিয়াস হয়ে ওঠে। আমি যা করছি মনে হচ্ছে কেউ আমাকে দিয়ে করাচ্ছে। মানে প্রথমে তো ছিল শুধু নিজেকে চিনতে না পারার সমস্যা, আর এখন তো নিজের কাজের ওপরই কোনো কন্ট্রোল নেই। শরীরটা যেন একটা পুতুল হয়ে গেছে, আর তার সুতোটা ধরে টানছে অন্য কেউ। দেখুন, একদিকে আছে বর্ণনাকারীর ইচ্ছা বা চিন্তা, আর অন্যদিকে তার শরীরের কাজ। দুটো যেন পুরোপুরি আলাদা হয়ে গেছে। মানে মন যা চাইছে, শরীর তা করছে না। এই যে একটা বিমূর্ত ভয়, এটাই কিন্তু এখানে একেবারে সত্যি আর ভয়ঙ্কর হয়ে উঠছে। তো গল্পটা এগোতে থাকে আর রহস্যটাও বাড়তে থাকে। আর ঠিক তখনই আমরা প্রথম একটা নক্কর প্রমাণের দেখা পাই। আর মজার ব্যাপার হলো, প্রমাণটা পাওয়া যায় খুব আধুনিক একটা জায়গায়। কিভাবে? সে তার ফোন খুলে দেখে গত রাতে একটা চ্যাট হয়েছে। কিন্তু সমস্যাটা হলো, এই চ্যাট সে নিজে করেনি। ভাবুন একবার, আমাদের সবার হাতে থাকা স্মার্টফোন, আমাদের সবচেয়ে পার্সোনাল একটা জিনিস, সেটাই এখানে প্রমাণ হিসেবে হাজির হচ্ছে যে কন্ট্রোলটা অন্য কারো হাতে। আর ঠিক এই পয়েন্টে এসে গল্পটা আমাদেরকেও কিন্তু একই প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি বর্ণনাকারী মেসেজটা নাই পাঠিয়ে থাকে, তাহলে পাঠালোটাকে? এই প্রশ্নটাই আমাদের নিয়ে যায় গল্পের ক্লাইম্যাক্সে, সেই মোক্ষম মুহূর্তটাই যেখানে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তো শেষ মেসেজটা কি ছিল? লেখক এখানে দারুণ একটা সাসপেন্স তৈরি করেছেন, সেই শেষ সবচেয়ে ভয়ঙ্কর সূত্রটা সামনে আনার আগে। আর তারপরই আসে সেই লাইনটা, সে এখন পুরোপুরি আমার হয়ে গেছে। খেয়াল করুন, এই কথাটা কিন্তু আমাদের বর্ণনাকারীর নয়, এটা সেই অন্য সত্তার গলা, যে এখন সবকিছু কন্ট্রোল করছে। সোজা কথায় এটাই হলো দখলের ফাইনাল কনফেশন। মানে এই একটা মেসেজেই কিন্তু সব পরিষ্কার। এতক্ষণ ধরে বর্ণনাকারীর মনে যে ভয়টা ছিল, যে সন্দেহটা ছিল, সেটা এখন একটা কনফার্মড রক্তহিম করা বাস্তব। আর কোনো যদি কিন্তু নেই, দখলটা কমপ্লিট। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। এই স্বীকারোক্তির পরেও একটা বড়সড় প্রশ্নবোধক চিহ্ন ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখুন, এইটুকু একটা গল্পের মধ্যে কত দারুণভাবে একটা পুরো ড্রামাটিক আর্টস তৈরি করা হয়েছে। আমরা তিনটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি। এক, আমাদের বর্ণনাকারী এখন পজেসড। দুই, যে সত্তাটা তাকে পজেস করেছে সে এখন ফুল কন্ট্রোলে। আর তিন, গল্পটাকে ইচ্ছে করেই এখানে শেষ করা হয়নি। এখন আমাদের ভাবতে হবে এরপর কি, মানে ওই সত্তাটা তার শরীরটাকে ব্যবহার করে কি করতে চলেছে। আর এরপরই আসে এই লাইনটা, পার্ট 6 চাইলে বলো। এটা কিন্তু এখনকার ডিজিটাল মানে ওয়েব সিরিজ বা অনলাইন গল্পের একটা খুব চেনা কৌশল। এর উদ্দেশ্য হল অডিয়েন্সকে গল্পের সাথে আরও বেশি করে জড়িয়ে নেওয়া। এটা শুধু গল্প বলা নয়, এটা অডিয়েন্সের সাথে একটা যোগাযোগ তৈরির চেষ্টাও বটে। আর সবশেষে গল্পের টাইটেলটাই আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্নটা রেখে যায়। হু ইজ দি আর্কিটেক্ট অফ দিস পজেশন? কে এ দখলের স্থপতি? এরপর কি হতে পারে? গল্পটা এখানেই শেষ, কিন্তু আমাদের ভাবনার জগৎটা এখান থেকে শুরু।